চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, উগ্রবাদীদের প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের, ইসকন নিষিদ্ধ চান হাসনাত ও সার্জিস। দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব। জনগণের মধ্যে বিভাজনের অপচেষ্টা চালাচ্ছে ইসকন, বললেন সমন্বয়করা। ইসকন নিষিদ্ধের আবেদন, কাল সরকারকে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। ইসকনকে উগ্রবাদী সংগঠন বললেন অ্যাটর্নি জেনারেল। বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব বিএনপি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া। কর সংক্রান্ত 2 মামলায় খালাস তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে মঙ্গলবারের সংঘর্ষ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় রাতভর অভিযানে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে এই পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে হত্যার শিকার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। 3 দফা জানাজা শেষে আলিফের দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ার পারিবারিক কবরস্থানে। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। ভাঙচুর, সংঘর্ষের পাশাপাশি কুপিয়ে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। সকালে আদালত চত্বরে নিহত আলিফের প্রথম নামাজের জানাজা হয়। অংশ নেন উপদেষ্টা অ্যাডভোকেট হাসান আরিফ সহ আইনজীবীরা। পরে আদালত চত্বরেই বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। ইসকন হচ্ছে ভারতের বিজেপির একটা অঙ্গ সংগঠন, আমরা মনে করছি শিবসেনার একটা অঙ্গ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। এই সংগঠন নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এই জেলা অফিসের সামনে, জেলা প্রশাসনের সামনে পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল। কেন তারা ওখানে আগিয়ে গেল না? কেন তাদেরকে ছেড়ে দিয়ে সবাই চলে আসলো? আমি মনে করি যারা এই ঘটনার পেছনে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জানাজা শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। আমরা শোকে মূল্যবান হয়ে যাব না, ভেঙে পড়বো না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেই করে থাকুক, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। আলিফের দ্বিতীয় নামাজের জানাজায় অংশ নেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আমরা আমাদের সাইফুল ভাইয়ের খুনিদের বিচার দেখতে চাই কিনা? এই বীর চট্টলায় খুনি ইসকনের জায়গা হবে কিনা? আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে 27 জনকে প্রাথমিকভাবে আটক করা সক্ষম হয়েছে। তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের এই ঘটনার সাথে তাদের যে সম্পৃক্ততা সেটা নির্ধারণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের অতিরিক্ত ডেভেলপমেন্ট রয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া থানায় একটি জিডি করা হয়েছে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে। বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
সরকার প্রধানের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান শফিকুল আলম। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন, হ্যাঁ সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন ইসকন বাংলাদেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। সংগঠনটিকে জঙ্গি ও উগ্রবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে দ্রুত নিষিদ্ধের দাবি জানান তারা। বলেন শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ন দাসকে ভারতের দালাল হিসেবে অভিহিত করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। গত 15 বছরে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ইসকন কোনো প্রতিবাদ না করলেও আওয়ামী লীগের পতনের পর তাদের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। শুধুমাত্র ভারতের বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদী রাজনীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আরেক কুলাঙ্গা চিরকালীন কলঙ্ক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। বারবার সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না। বারবার সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম, সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি। আপনারা যদি এইভাবে বাংলাদেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান, আপনাদের পিঠের চামড়া থাকবে না। আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। যেমনটা বলেছেন আমাদের শহীদ সাইফুলের বাবা, যে আমরা সবাই শান্ত থাকি। সমন্বয়ক উমামা ফাতেমার দাবি, ভারতীয় দোসরদের বিচার না হওয়ায় ইসকনও সংখ্যালঘুদের দিয়ে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। আর বাংলাদেশের মাটিতে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন প্রতিহতের ঘোষণা দেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুদের বক্তব্য। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইসকনের বিরোধিতা রাজপথে নেমেছে। বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু প্রশ্ন অত্যন্ত সেন্সিটিভ একটা কোশ্চেন, এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। সে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে রাজনীতি করতে না পারে। এদিকে জুলাই গণহত্যার বিচারের দাবি ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিল পরবর্তী সমাবেশ থেকে হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান শিবির সেক্রেটারি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সনাতন একতা মঞ্চের নেতারা বলেছেন, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতেই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি স্বামী মহেশ্বরানন্দ মহারাজ। এ সময় সংবিধানে ধর্মনিরপেক্ষতা বহাল এবং সনাতনী নেতৃবৃন্দের মুক্তির দাবিও জানান বক্তারা। বলেন, আলিফকে যারা হত্যা করেছে তারা কোনো ধর্মের নয়, তারা দুষ্কৃতিকারী। অবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। এ সময় চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারও দাবি করেন সংগঠনের নেতারা। এ সময় সাম্প্রদায়িক হামলার অভিযোগ করলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবের কোনো সদুত্তর দিতে পারেননি সংগঠনের নেতারা। নামে কিছু দুষ্কৃতিকারী সরকারের সাথে মিশে হোক বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিশে হোক, তারা কিন্তু মিথ্যা হয়রানিমূলক এবং পূর্বশত্রুতার জের ধরে তারা মামলা বা হয়রানি, এবং গতকালে সবচেয়ে দুঃখজনক খবর, কিশোরগঞ্জে একটা ফ্যামিলির 4 জন সদস্যকেই কিন্তু মার্ডার করা হয়।
এই যে এইগুলো আমরা প্রতিনিয়ত নিউজগুলো পাচ্ছি, এই নিউজগুলার আমরা কি বিচার পাবো না? আমি কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক ট্যাগ দিই নাই। আমি যেভাবে বলেছেন আমার কথা, আমি প্রত্যেকটা কথা আমি থেমে থেমে বলছি, মানে আমি প্রত্যেকটা কথা আপনাকে আমাদের বক্তব্যে কিন্তু বলছিলাম। আমি কথাগুলো, আমরা শান্তি চাই এখানে। আমার ছোট ভাই না, অবশ্যই না, সাম্প্রদায়িক হত্যা কেন হবে? চিন্ময় কৃষ্ণ দাস ও ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবী মনির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই অগ্রগতি জানতে চান। আর বিএনপিপন্থী আইনজীবী বলছেন ইসকনে ভর করেছে আওয়ামী লীগ, দাবি করেন ইসকন নিষিদ্ধের। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের বক্তব্যেরও সমালোচনা করেন তারা। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। ইসকন নিষিদ্ধের দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বলেন আওয়ামী লীগ এখন ভর করেছে ইসকন রূপে। আর যদি কোনো একজন আইনজীবীর উপরে আপনার হামলা হয়, তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে, আপনি জীবনে কোনোদিন বাংলাদেশে ফেরার কথা চিন্তা করতে পারবেন। সরকারকে দাবি জানাচ্ছি, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করছে না করা হোক। আগে ছিল ইসকন হিন্দুদের একটা পরবর্তী সংগঠন, এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। বাংলাদেশে এখনো প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের পেতাত্তার এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে। আপনারা কি এই হত্যাকাণ্ডের বিচার চান কি চান না? যদি এই বিচার চেয়ে থাকেন, আমাদের মধ্যে পারস্পরিক ঐক্য বাড়াতে হবে, আমাদের সম্প্রীতি বাড়াতে হবে এবং আগামী দিনে আমাদেরকে এমন ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই যারা হত্যাকারী গোষ্ঠী এবং তাদের যারা বংশধর, তাদের সহবাচ্চা যারা আছে, তারা যেন কোনোভাবে আমাদের কাছে কোন রকম আনুকূল্য না পায়। আজকে আমার ভাই আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইসকন নিষিদ্ধ ও অপ্রীতিকর ঘটনা রোধে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মনির হোসেন। আমার কোর্টের কাছে প্রেয়ার ছিল যে চট্টগ্রাম কোর্টে যে আমার লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে, এই লার্নেড ব্রাদারের হত্যার জন্য একটা সুষ্ঠু বিচার এবং আগামী 15 দিনের জন্য চট্টগ্রাম, রংপুর এবং দিনাজপুর এই 3টে জেলায় বিশেষ করে কঠিন জরুরি অবস্থা জারি করা উচিত এবং ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তাহলে এরা ভবিষ্যতে আরও কঠিন থেকে কঠিনতর অপরাধ করতে থাকবে, যেগুলো তখন আর বিচারের মধ্যে থাকবে না। আপনারা জানেন যে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি পরে কিন্তু আমাদের এই লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে। সরকারের পদক্ষেপ জানতে অপেক্ষা করার কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। সব কিছু আদালতের সামনে এসে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন, সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে আইনজীবী সহ গোটা দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে হত্যাকারীদের বিচার দাবি করেন তারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও নির্বাচনের রোডম্যাপ দেওয়ার পরামর্শ দলটির। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল একথা বলেন। যারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন বিএনপি মহাসচিব। এর মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা পূর্বের ফ্যাসিস্ট সরকারের দোসরদের দ্রুত সরিয়ে দেওয়ার কথাও বলেন মির্জা ফখরুল। দ্রব্যমূল্য সহ জনগণের দুর্ভোগের বিষয়গুলো নিয়েও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। গত কয়েকদিন ধরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা
তাকে জানিয়েছি। দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যে সমস্যার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে বিএনপি তা চায় না। জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এক আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩ মাসেও হয়নি রাস্তায় রাস্তায় দাবি তুলছে, হত্যা রক্তপাত হচ্ছে, জ্বালাও পোড়াও চলছে। কেন ভয়াবহ অস্থিরতা? সমস্যাটা কোথায়? প্রশ্ন করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ৩ মাসের মধ্যে আসল চেহারা বেরিয়ে আসছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। নিজের ঘরে বিভাজন থাকলে কোনো কিছুই সম্ভব নয়। কিছু মানুষ দায়িত্বশীল হয়েও উস্কানি দিচ্ছে। তারা বিভাজনের পথ তৈরি করছে। তারা দেশের শত্রু না বন্ধু তা বিচারের ভার জনগণের। মির্জা ফখরুল প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলার তীব্র নিন্দা জানান। বলেন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আজকে যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে, যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আমরা এটাই দেখতে চেয়েছি যে ৩ মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ৩ মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত জড়াচ্ছে। ৩ মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি ৫ তারিখের আগে এই বাংলাদেশকে চিনতাম? তাহলে আজকে কেন এই ভয়াবহ বিভাজনতা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য উদ্যোগ নেন তার আইনজীবীরা। রিপোর্ট করছেন SM ফয়েজ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মকুব করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানি হয়। শুনানি শেষে আপিল মঞ্জুর করে খালেদা জিয়াকে খালাস দেয় আদালত। খালাস দেওয়া হয় প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটির মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। আপনারা যে সাবমিশন দিয়েছেন, এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি, আমরাও খুশি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতা শো করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এইরকম একটা কনকক্টেড ফলস মামলা দায়ের করেছিল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত, আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। আমার কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ ব্যক্তির যাতে কোনো রকম হ্যারাস না হয় সেটাও নিশ্চিত করা।
তা আমি সঠিক তথ্যটা তুলে ধরেছি। এই টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে 2018 সালের 30 এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। অন্যরা হলেন সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। খালাস পেয়ে অভিযুক্তরা জানান, রাজনৈতিকভাবে হয়রানির জন্য এসব মামলা করা হয়েছিল। এই পাপের সাজা এখন আওয়ামী লীগ নেতারাই পাচ্ছে। দীপন দেওয়ানের রিপোর্ট। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু তাহেরের আদালতে ছিল বড়পুকুরিয়া কয়লা খনি মামলার চার্জ গঠনের শুনানি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। পরে বাদী ও আসামি পক্ষের শুনানি শেষে তাদের খালাস দেন আদালত। তবে এই মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। বাকিদের ব্যাপারে আদালত বলেছেন যে তারা যেহেতু বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বলেছে ওনাদের বিষয়টা বিচারে নিষ্পত্তি হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অভিযোগ গঠনের মতো কোনো প্রমাণ ছিল না এই মামলায়। তৎকালীন সরকার কেবল হেনস্থা করতে এই মিথ্যা মামলা করেছিল। এই মামলাটি 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছে এবং আপনারা বুঝতেই পারেন গত 17 বছর যাবৎ এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য উপাত্ত কিছু তারা তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারে। যে আমাদের মতো লোক আমাদের এই বয়সে, আমাদের গত 16 বছরে অনেকগুলো বছর আমাদের বাড়ির বাইরে থাকতে হয়েছে, মা বাবার সঙ্গে দেখা হয় নাই, স্ত্রী পুত্রের সঙ্গে দেখা হয় নাই এবং আমাদের আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। আমরা এই 16 বছর এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। আর দেখেন এই সরকার এই 16 বছর তো দূরের কথা, 16 ঘন্টাও কিন্তু টিকতে পারে নাই। লেজ গুটিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। ওই বছর 5 অক্টোবর খালেদা জিয়া সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা এই মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তারেক রহমানকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। অব্যাহতি পাওয়া অন্যরা হলেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ওবায়দুল্লাহ খন্দকার, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার AKM শোয়েব বাসুরি, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান। এদিকে 26 লাখ টাকা কর ফাঁকির আরেকটি মামলা থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে বিশেষ জজ আদালত।
ঘোষিত রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এই ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। বুধবার দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে বসেন। যখন আইটেম 12 নম্বর চলে, এ সময় একদল আইনজীবী এজলাসে ঢুকে বলেন, আপনি এজলাস থেকে নেমে যান। এরপরই তারা ডিম ছুড়তে শুরু করেন। এ সময় আশরাফুল এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তার। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় বিএনপি নেতা ডাক্তার জাহিদ বলেন, 90 ও 24-এর গণ অভ্যুত্থান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতার নিয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, 90-এর অভ্যুত্থান ও 24-এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। দেশে নতুন করে কোনো স্বৈরাচারকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। লক্ষ্য অর্জনে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি জনগণের জন্য জরুরি ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন গণফোরামের ইমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি আশঙ্কা করেন, বর্তমান পরিস্থিতিতে অনৈক্য থাকলে বিভেদ তৈরি হতে পারে। ডাক্তার মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় ডক্টর কামাল হোসেন এই আহ্বান জানান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দাবি করেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বা উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। সরকারের দিকে না তাকিয়ে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের টার্গেট ঠিক থাকলে দাবি আদায়ে বারবার রক্ত দিতে হবে না। সরকার নিজেই ক্রাইসিস নিয়ে আসছে অভিযোগ করে বাংলাদেশ জাসদের সভাপতি নুরুল ইসলাম আম্বিয়া বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে তাদেরকে নানা ধরনের পলিটিক্স মোকাবেলা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার বলেও মত দেন জাসদের এই নেতা। অনৈক্যর মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এবং সেই একদিকে না গিয়ে আমরা বিভিন্ন দিকে ছুটব। অর্থাৎ এই জিনিসটাকে আমরা উপলব্ধি যত তার দ্রুত করি ততই ভালো। এখন আমাদের সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে একটা কর্মসূচি মানুষের সামনে আনতে হয়। সকল মানুষকে এক জায়গায় নিয়ে আমরা যদি আগাই তখনই সম্ভব হবে আমাদের সেই লক্ষ্যগুলো অর্জন করা। অনেক সময় আমরা হারিয়েছি, আর সময় হারানো যাবে না। এখন জরুরি ভিত্তিতে এই ঐক্য প্রতিষ্ঠা করে আমাদের সবাইকে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সাবেক বিচারপতি আব্দুর রউফ বলেছেন, দুর্নীতিবাজদের জন্য জনসম্মুখে চাবুক মারার আইন করলে দেশ থেকে দুর্নীতি কমবে। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের 124তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। দেশের 80% লোক দুর্নীতির সাথে জড়িত বা এর শিকার উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের লোকজন এখন রাজনীতিবিদ। আইন শৃঙ্খলা ঠিক করতে ইউনূস সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সাবেক এই বিচারপতি। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল, তা না হলে নিজ দলের প্রতিষ্ঠাতাদের কখনো স্মরণ করেনি। এই দলকে অবিলম্বে নিষিদ্ধের দাবিও তাদের। চাবুক না মারলে দুর্নীতি যাবে না। জেল দিয়ে জেলের ভাত খাওয়াই লাভ নাই। বাজেয়াপ্ত সম্পদ সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউশন, কারণ থানায় রাখলে আর থাকে না। আর সঙ্গে সঙ্গে চাবুকের আইন যেটা বলা হয়, অর্থাৎ ধরে পাবলিকলি স্টেডিয়ামে ডায়েস করে খবর দিয়ে মারেন চাবুক। চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রের চেহারা দিতেই ভারত এই অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। রাজধানী সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির নেতারা।
তারা বলেন, ভারতের বিজেপি সরকার আওয়ামী লীগের পরাজয়কে নিজেদের পরাজয় হিসেবে নিয়েছে। এই কারণেই এসব অপতৎপরতা চালাচ্ছে। সরকারকে শক্তভাবে প্রতিবাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা না করলে এসবের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা নেতাদের। ইসকনের ব্যানারে যুবলীগের নেতারা নানা অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ বক্তাদের। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করে আইন ও বিচারিকভাবে তাদের মোকাবেলা করার কথা বলেন তারা। 21 শতকের স্পেশাল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নতি করাই প্রধান লক্ষ্য, বলছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়ায় একথা বলেন তিনি। বিমান বাহিনীর প্রধান বলেন, মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সক্ষমতা যাচাই করা। এর মাধ্যমে অনেক বিষয় নির্ণয় করে সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হয়। মহড়ায় শুরুতেই দেখানো হয় দুর্ঘটনা কবলিত পাইলটকে উদ্ধারে কমান্ডো অভিযান। এতে অংশ নেয় 2টি যুদ্ধ হেলিকপ্টার ও একটি রেস্কিউ হেলিকপ্টার। পরে মহড়ায় যোগ দেয় F-7BGI ও MiG-29 সহ 5টি যুদ্ধ বিমান। এ সময় গোলাবর্ষণ ও রকেট নিক্ষেপ করে প্রদর্শন করে নানা যুদ্ধ কৌশল। আরও কিছু খবর নিয়ে এখন রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ব্যবসার নামে বহু উদ্যোক্তা জনগণের টাকায় সম্পদ কামিয়ে দেশ থেকে উধাও হয়ে গেছেন, এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকওয়াত হোসেন। রাজধানীর এক হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার কৌশল নির্ধারণ বিষয়ে কর্মশালা এ মন্তব্য করেন তিনি। ডিমের বাজারে সিন্ডিকেট থাকায় এবং কয়েক দফা হাত বদলের কারণে দাম বৃদ্ধি পায় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। উৎপাদনের খরচ কমানোর পাশাপাশি হাত বদলের ধাপ কমানোর চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি খামার থেকে সরাসরি বাজারে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বুধবার সচিবালয়ে 100 দিনের কার্যক্রম জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। 9 দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। বুধবার সচিবালয়ের ভেতরে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি পালনকারীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হতে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেওয়া কর্মচারীগণকে চাকরিতে পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জে। পোস্ট অফিস, শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং সাধারণ জনগণের মাঝে এ সময় লিফলেট বিতরণ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। গণপ্রকৌশলী দিবস ও আইডিবির 54তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে নরসিংদীতে। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে আইডিবির অন্তর্বর্তীকালীন কমিটি। স্থানীয় শিশু একাডেমি মিলনায়তনে সবাই সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী রহমাতুল্লাহ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরিফিন সিদ্দিকী, কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম, কেন্দ্র কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাহ, কেন্দ্র কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমান সহ অন্যরা। অল পার্টনার্স মিট আপ মিটিং করেছে গুড নাইবার বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে এতে উপস্থিত ছিলেন গুড নাইবার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর এম মঈনুদ্দিন মঈনুল, পার্টনারশিপ ডেভেলপমেন্ট ইউনিটের হেড অব ইউনিট অখিল বারুই সহ অন্যরা। জিএনবি এর কান্ট্রি ডিরেক্টর এম মঈনুদ্দিন মঈনুলের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপনী ঘোষণা করা হয়। চট্টগ্রাম নগরীতে হাজার কোটি টাকার ম্যানোলা হিল দখলদারদের হাত থেকে রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ম্যানোলা হিল পরিবার। দুপুরে ম্যানোলা হিল আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, 5 আগস্টের পর আওয়ামী লীগের হাত থেকে রক্ষা পেলেও সে জায়গার উপর চোখ পড়েছে ওয়ার্ড জামায়াতের নেতা মোহাম্মদ ইলিয়াসের। প্রতি বছরের মতো এবারও আসন্ন রমজান মাসে বাংলা ভিশন আয়োজিত দেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা সিজন 18 এর উদ্বোধন হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে। চট্টগ্রামের ফয়েজ লেকে অডিশন পর্বে অংশ নেন 350 জন হাফেজ। এদের মধ্য থেকে 21 জনকে দেওয়া হয় পরের রাউন্ডে ইয়েস কার্ড। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, কারি মাওলানা মুহিবুল্লাহ সহ অন্যরা। এদিকে কক্সবাজারে তারাবনিয়া ছড়াস্ত সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল পরবর্তী রাউন্ডের জন্য 11 জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারি শাহজাহান কবির ও হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রমজান আলী, মাওলানা নুরুল ইসলাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, উগ্রবাদীদের প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের। ইসকন নিষিদ্ধ চান হাসনাত ও সার্জিস। দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব। জনগণের মধ্যে বিভাজনের অপচেষ্টা চালাচ্ছে ইসকন, বললেন সমন্বয়করা। ইসকন নিষিদ্ধের আবেদন কাল সরকারকে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। ইসকনকে উগ্রবাদী সংগঠন বললেন অ্যাটর্নি জেনারেল। বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব বিএনপির। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া। কর সংক্রান্ত 2 মামলায় খালাস তারেক রহমানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।